প্রিয় দর্শক, শুরু করছি আমাদের রাত্রিকালীন আয়োজন ইস্পানী মির্জাপুর শুভরাত্রির। এই আয়োজনে আজকে আমরা কথা বলবো পাওয়ার বাই বিএসবি ক্যামেরন স্কুল কলেজের আয়োজনে কথা বলবো রাষ্ট্র সংস্কার নিয়ে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন যে সংস্কারের যে কার্যক্রম, সে কার্যক্রম শুরু হয়েছে এবং সে কার্যক্রমে অগ্রভাগে রয়েছে আমাদের তরুণ যে প্রজন্ম, সেই প্রজন্ম রয়েছে এবং তার সাথে কিন্তু রয়েছে সকল শ্রেণী পেশার মানুষ। আমরা রাষ্ট্র সংস্কার নিয়ে কথা বলবার জন্য আজকে স্টুডিওতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরীকে। তিনি রয়েছেন আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এ কে মাজারুল ইসলাম রয়েছেন আমাদের সাথে। আমরা কথা বলবো আসলে রাষ্ট্র সংস্কার নিয়ে। যে বিষয়টা আসলে আজকে মূলত আমাদের দৃষ্টিতে এসে, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভয়েস অব গ্লোবাল সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন এবং যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সেখানে উপস্থিত ছিলেন। সেই সামিটে তিনি বলেছেন যে গত 5ই আগস্ট, আমি কোড আনকোড করে কথা বলছি, গত 5ই আগস্ট বাংলাদেশের একটি দ্বিতীয় বিপ্লবের সাক্ষী হয়েছে। তরুণ শিক্ষার্থী সহ 12 থেকে 13 বছর বয়সী শিশুরা 400 বছরের পুরানো এই শহরকে দেয়ালে নতুন গণতান্ত্রিক পরিবেশ বান্ধব বাংলাদেশের চিত্র দিয়ে রাঙিয়ে তুলেছেন। তিনি আরও বলেছেন, 1952 সালে মাতৃভাষার জন্য বাংলাদেশি ছাত্ররা প্রাণ দিয়েছিল। এটি সারা বিশ্বে মাতৃভাষার কথা বলার অধিকার তৈরি করেছিল। প্রায় 7 দশক পর আমাদের ছাত্র নেতৃত্বাধীন দ্বিতীয় বিপ্লব ঘটেছে, যা গণতন্ত্র, মানবাধিকার, সমতা ও অংশীদারিত্বমূলক কণ্ঠস্বর হিসেবে বিবেচিত হচ্ছে। আমি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী যে কথাটাই বলল, প্রায় 7 দশক পর আবার এক ধরনের গণহত্যার মধ্যে দিয়ে আমাদের যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, সে কথাকে তিনি উল্লেখ করেছেন। এখন যে প্রশ্নটি হচ্ছে যে আমরা দেখেছি যে জাতিসংঘ বাংলাদেশের এই যে জুলাই ট্র্যাজেডি নিয়ে তাদের যে প্রতিবেদন, সেখানে শীর্ষ 650 জন একটা প্রাথমিক তদন্তে সেটি বলেছেন। এই যে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রকে কেন সংস্কার করতে হলো, এতগুলো মানুষের কীভাবে মৃত্যু হলো, এই সংস্কার কার্যক্রমে আমাদের অগ্রবর্তী যে তরুণরা, তাদের ভূমিকা নিয়ে এবং বিগত সময়ে তাদের আত্মদান নিয়ে আপনার বিশ্লেষণ কী? ধন্যবাদ। আমার সহ আলোচকদের প্রতি শুভকামনা। আপনার মাধ্যমে আমি এই জুলাই গণহত্যা, যে সহস্রাধিক ছাত্র জনতাকে আত্মাহুতি দিতে হলো, তার পাশাপাশি প্রায় 10,000-এরও অধিক ছাত্র জনতা আহত হয়েছে, প্রায় 2 শতাধিক চোখ নষ্ট হয়েছে। আমি সকলের প্রতি শ্রদ্ধা জানাই, যারা নিহত হয়েছেন তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমি প্রথমেই দাবি করব যে যারা নিহত হয়েছেন তাদেরকে জাতীয় বীর হিসাবে ঘোষণা করা হোক এবং তাদের স্মৃতিতে প্রত্যেক জেলায় হবে, কেন্দ্রীয়ভাবে একটা করা হোক, যাতে আমরা এই গণবিপ্লবটা প্রতি বছর আমরা স্মরণ করতে পারি। আর যারা আহত হয়েছেন, অত্যন্ত মর্মান্তিক এবং দুর্বিষহ অবস্থা প্রত্যেকটা হাসপাতালে। কারো হাত নাই, কারো পা নাই, কারো বুক ঝাঁঝরা হয়ে গেছে, মাথার একদিকে গুলি লেগে আরেকদিকে বেরিয়ে গেছে এবং বলতে গেলে মৃত্যুসজ্জায়। আজকেও দেখেছেন 5 জনের মতো মৃত্যুবরণ করেছেন। এবং আমরা যদি তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে না পারি, আমার তো এই মৃত্যুর মিছিল তো এটা আরও বাড়বে। কালকে হয়তো 10 জন হবে, আর কদিন পরে 25 জন হবে। খুবই সংকটাপন্ন অবস্থা। কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার অনেক প্রায়োরিটির মধ্যে কেন যে এটাকে প্রায়োরিটির মধ্যে আনলো না, এটা ব্যক্তিগতভাবে আমার বুঝে আসলো না আর কি। যাই হোক, আজকে বোধহয় তারা কিছুটা স্টেপ গ্রহণ করেছে এবং যত রকমের ব্যবস্থা বাংলাদেশে আছে এবং যাদেরকে বাইরে পাঠানোর সুযোগ আছে, অনতিবিলম্বে তাদের বাইরে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। দেশীয়ভাবে যতটুকু সুযোগ সুবিধা আছে সবাইকে সরকারের পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করা হোক। রক্তের দাগ এখনও শুকায় নাই, কিন্তু আমরা তাদের প্রতি রাষ্ট্রের পক্ষ থেকে যে একটা এই যে বৈষম্য বিরোধী আন্দোলন আমরা বলছি, কিন্তু আমার তো মনে হয় এটা একটা বিরাট বৈষম্য। জাতি হিসাবে তো আমরা এই কলঙ্ক আমরা কাঁধে নিতে পারি না। এত বড় বিজয়, সেই বিজয়ে যারা সাহসী সৈনিক, তাদের প্রতি যদি আমরা এরকম একটা অবিচার করি, এটা বর্তমান যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের কাছে অনুরোধ জানাবো অনতিবিলম্বে
আর কাল বিলম্ব না করে এই বিষয়টা আমি বলবো যে প্রায়োরিটি বেসিসে এটাকে আপনারা হাত দেন, নাম্বার 1। নাম্বার 2, আজকে রাষ্ট্র সংস্কারের কথা বলছেন। এখন রাষ্ট্র সংস্কার তো পুরা রাষ্ট্রটাই তো নষ্ট হয়ে গেছে। গত 15 বছরের শাসনে আমার কাছে তো মনে হচ্ছে একটা ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা, তিনি তো আমাদেরকে একটা শ্মশানে পরিণত করেছে। এমন কোনো সেক্টর নাই যেটাকে সে নষ্ট করে নাই। এবং তার আশেপাশে যাদেরকে আমরা বলি দোসর, এই ফ্যাসিস্টের যারা দোসর, তারা কিন্তু এখনও বিভিন্ন জায়গায় অবস্থান করছে সরকারের বিভিন্ন পর্যায়ে। তো তারাও তো একটা অচল অবস্থা সৃষ্টি করার জন্য পায়তারা করবে, এবং যেটা আমরা শুনতেছি। এবং এই ধরনের বিপ্লবের পর একটা প্রতি বিপ্লবী শক্তিও দাঁড়াতে পারে, এবং সেটা নিয়ে নানানভাবে তারা তাদের কর্মকাণ্ড চালায়। সুতরাং রাষ্ট্র সংস্কার বলতে শুধু কোনো একটা এই নির্বাচন কমিশন বা একটা সুষ্ঠু নির্বাচন, এটাই তো মূল কথা না। সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাইমারি স্কুল পর্যন্ত, আমাদের নিম্ন আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত, আইনশৃঙ্খলা বাহিনী, আমরা বলছি সংস্কার। আরে এটা তো একটা গণদুশ্মন বাহিনীতে পরিণত হয়েছে। আপনি সংস্কার করা মানে কি? কিছু আইনকানুন পরিবর্তন করে বা তাদের পোশাক পরিবর্তন করে, বা আগে হারুন গংরা ছিল, বেনজির গংরা ছিল, সেখানে হয়তো আর কিছু লোকজন বসালেন, সেই সংস্কারে হবে না। এইটা একটা আমূল পরিবর্তন। বিপ্লব হবার পরে যে আমূল পরিবর্তন করতে হয়, আমার মনে কর সে প্রশাসনের ক্ষেত্রে একই কথা। তো পাশাপাশি সমস্ত আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে গেছে। এইখানে শুধু যারা ছিল তাদের পরিবর্তে আর কিছু আনলাম, তারও একই ধরনের মন মানসিকতা যদি কাজ করে, তাহলে তো সংস্কার হবে না। সংস্কার মানে শুধু পরিবর্তন না, প্রত্যেকটা জায়গায় হাত দিতে হবে। এবং তাদের এই যে অন্যায় অবিচারগুলো করার যে সুযোগটা পেয়েছিল, এবং তারা রাষ্ট্রীয় প্রশাসন, রাষ্ট্রীয় পুলিশ না হয়ে তারা যে একটা দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল বা এক ব্যক্তির বাহিনীতে পরিণত, সেখান থেকে বেরোতে গেলে আমাদেরকে একটু সময় নিয়ে এবং প্রয়োজনে প্রত্যেকটা বিভাগের জন্য এক একটা কমিশন করা দরকার। আপনারা জানেন যে প্রফেসর রহমান সোবহান, তিনি 90-তেও যখন সরকার পরিবর্তন হলো, তখন উনি পরিকল্পনাগুলো দিয়েছিল, অনেক বই তিনি তৈরি করেছে। আমরা তো আশা করেছিলাম সেগুলো তারা দেখবে। এখনও কিন্তু রহমান সোবহান জীবিত আছেন। আমরা এই ধরনের আমাদের সমাজের মেধা সম্পন্ন মানুষগুলোকে কোনোদিন কাজে লাগালাম না, খুবই দুর্ভাগ্য। তো রহমান সোবহানের মতো সিরাজুল ইসলাম চৌধুরী, এরকম অসাধারণ লোকগুলো এখনও কিন্তু সমাজে আছে, যারা মানুষের খুবই শ্রদ্ধার প্রাপ্ত। তো এই ধরনের সম্মানিত ব্যক্তিবর্গকে নিয়ে যদি আমরা প্রত্যেকটা সেক্টরে কমিশন করে হাত দিতে হবে, যারা যেটা যাদের যে সাবজেক্ট সেই অনুযায়ী। এখন আমাকে নিয়ে যদি আপনি পুলিশে বসায় দেন, আমি তো এটা করতে পারবো না। আমরা শুনবো আপনার কাছ থেকে। এবং আপনি যেটা মিন করলেন সেটা হচ্ছে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায়, এবং সেই ওষুধ দিবার জন্য বিভিন্ন সেক্টরে একটা কমিশন করে সেগুলির যাতে ন্যায্যতা হয়, এবং তার মধ্যে দিয়ে এই রাষ্ট্র সংস্কার করার প্রস্তাব আপনি করছেন। নিশ্চয়ই সেই বিষয়ে আমরা কথা বলবো। আমি প্রফেসর ডক্টর এ.কে মাজহারুল ইসলাম আপনার কাছে আসছি। যেটি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বললেন সেটা হচ্ছে রক্তের দাগ এখনও শুকায়নি, এবং প্রতিনিয়ত কিন্তু সেই রক্তাক্ত দেহ নিয়ে অনেককে কিন্তু মৃত্যুবরণ করতে হচ্ছে। আপনি সাদাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, দীর্ঘদিন থেকে সেই বিশ্ববিদ্যালয় কিন্তু এক ধরনের আমরা যেটা দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে নানা রকম ক্ষোভ বিক্ষোভ ছিল, সেই ক্ষোভ বিক্ষোভের অবসান হয়েছে। কিন্তু সেই সময়কার কথা, যে সময় আমরা দেখেছি ফেসবুক স্ট্যাটাসে আপনি ছাত্রদের জন্য কথা বলেছেন, আপনার বিশ্লেষণ কি? অনেক ধন্যবাদ কিরণ ভাই। আমিও প্রথমেই এই সমস্ত শহীদ যারা হয়েছেন তাদের পরিবারের প্রতি আমার শোক, সন্তপ্ত পরিবারের প্রতি আমি শ্রদ্ধা ভালোবাসা জানাই। এবং আমার প্রথম প্রস্তাব হচ্ছে যে এই অফকোর্স কিছু সিম্বল থাকে, আবু সাঈদ যেরকম একটা সিম্বলে পরিণত হয়েছিল, কিন্তু আপনি জানেন যে হাজার হাজার এইখানে মানুষের কন্ট্রিবিউশন আছে। ছাত্র জনতা যেভাবে এইখানে, এটা তো অতুলনীয়, অভূতপূর্ব একটা আন্দোলন হয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম আন্দোলনের সংখ্যা
কয়টা আছে জানা নেই। কিছু ছাত্র আন্দোলন হয়েছে যেগুলি সম্পর্কে আমরা বলতে পারি অনেক আগে থেকেই কিছু ছাত্র আন্দোলন হয়েছে, কিন্তু এইরকম একটা ছাত্র আন্দোলন, এইটা একটা আমি মনে করি ইজ এ ভেরি মানে গ্লোবাল একটা কেস স্টাডি যে কীরকম করে জিনিসটা হয়েছে। তো এখন প্রথম আমার যেটা মনে হয় যে আমার সমালোচক যেটা বললেন যে তাদেরকে একটা মানে প্রথম চিকিৎসা এবং তাদেরকে একটা সবাইকে একটা রিকগনাইজ করার জন্যে একটা কিছু এখনও সেইভাবে শুরু হয় নাই। শুরু হয়তো হয়েছে, কিন্তু আরও অনেক কিছু করার প্রয়োজন আছে। আমি প্রস্তাব করব যে একটা যদি জাদুঘর করা যায়, যে যারা এখানে যেই ছাত্ররা মৃত্যুবরণ করেছে তাদের বুকের তাজা রক্ত দিয়েছে, এবং আপনি দেখেছেন যে সেটা একেবারে 4 বছর বয়স থেকে নিয়ে 47 বছর বয়স পর্যন্ত মৃত্যুবরণ করেছে মানুষরা। তো তাদেরকে নিয়ে তাদের স্মৃতির জন্য অবশ্যই কিছু একটা করা প্রথম দায়িত্ব, এবং তাদের সুচিকিৎসা যারা হাসপাতালে এখনও আছে তাদের সুচিকিৎসা করা তো খুবই প্রয়োজন। এবং সেটা একদম প্রথম আপনারা দেখেছেন যে আগের যে ফ্যাসিস্ট সরকার, সেইটার একটা বড় একটা বিষয় ছিল যে মানুষের চেয়ে এই যে আপনার বিল্ডিংয়ের প্রতি যে কান্না, সেইটাই তো একটা বিরাট বড় ক্ষোভ ছিল, কিন্তু যেখানে হাজার হাজার মানুষ মরে গেছে সেইটাকে বাদ দিয়ে প্রথমেই এই যে একটা স্থাপনার জন্য যে কান্না শুরু হলো, সেটা যাতে না হয়, মানুষের জন্য, মানুষ হচ্ছে সবার আগে। সুতরাং মানুষের চিকিৎসা, এবং যারা এখনও আমি জানি যে প্রচুর আহত আছেন হাসপাতালগুলিতে, তাদের সুচিকিৎসা, সেটা হচ্ছে প্রথম জিনিসটা করতে হবে। এবং আপনার বিশ্ববিদ্যালয়ের কথা অনেক বলা যায়। বিশ্ববিদ্যালয়ে তো আপনি জানেন যে আমি যে বিশ্ববিদ্যালয়ে আছি সেখানেও ছাত্রছাত্রীরা আপনার আমাদের একজন ছাত্র মারা গেছেন, এবং তাদের যে আন্দোলন সেটা তো সারা দেশই দেখেছে যে কীরকম করে তারা ঝাঁপিয়ে পড়েছিল। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে বিয়ার মিনিমাম, মানে একটা শিক্ষক হিসাবে আমার একেবারে ন্যূনতম দায়িত্ব আমি পালন করেছি। যে আমি যখন ঘটনা ঘটছিল তখন আমি বলেছি যে আমার সাবধান, আমার ছাত্রছাত্রীর গায়ে কেউ হাত দেবেন। এইটার জন্য আমি কোনো ক্রেডিট নিতে চাই না। আমি মনে করি যে সেটা একেবারে ন্যূনতম, কিন্তু সেটার জন্য আমাকে অনেক ধরনের ঝামেলা পোহাতে হয়েছে, সেগুলিতে আমি যাচ্ছি না এখন। কিন্তু আমি যেটা মনে করি যে সংস্কারের যেই বিষয়টা সবার সামনে আসছে এখন, যেই দেশটা সব কিছুতে একটা যে সংস্কার দরকার সেটা তো বলাই বাহুল্য। এবং আপনি দেখছেন যে সেই যে ম্যাগনা কার্টা দিয়ে যদি শুরু করেন, যে 1215 সালের 15ই জুন যে সামন্ত প্রভুদেরকে বলা হয়েছিল যে এইখানে আপনার এই যে রাজা জন, ইংল্যান্ডের রাজা, তাকে বলা হয়েছিল আপনি যদি যেতে চান ওখানে তাহলে তাদের পারমিশন নিয়ে তারপরে যেতে হবে ওখানে, এবং তাদের বাক স্বাধীনতাকে আপনাকে প্রথমে এনশিওর করতে হবে, এবং আপনি যদি কোনো কিছু করতে চান তাদের মাধ্যমে করতে হবে, আপনি ফেডারেলভাবে কিছু করতে পারবেন না। তো সেইটা দিয়েই তো প্রথমে শুরু হয়েছিল। তারপরে ম্যাকিয়াভেলির যেই বিষয়গুলি আসছে আপনি দেখেন, সেটা স্বাধীনতার জন্যে, মানুষের ব্যক্তি স্বাধীনতা ইত্যাদির জন্য আসছে, এবং সেইটাই কিন্তু মূল কথা। এই যে এখন দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে কেন জানেন? বিকজ স্বাধীনতা বলে তো কিছু ছিল না, এবং সব কিছুকে একটা ধরেন মাফিয়াতন্ত্র, একটা ধরেন কি বলা যায়, একটা সিন্ডিকেশন করে এই দেশটাকে তো চলেছে। তো সেইখানে আমি মনে করি যে একেবারে প্রত্যেকটা জায়গায়, একেবারে ধরেন আপনার অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রত্যেকটা জায়গায় আমি মনে করি যে এই সংস্কারের কথা বলা হচ্ছে সেটা করতে হবে। এবং সেই সংস্কারের ইতিহাসও কিন্তু আছে আমাদের প্রত্যেকটা আন্দোলনের পরে। আপনি জানেন যে আমাদের স্বাধীনতার পরে আপনার 72-তে আমাদের কনস্টিটিউশন হয়েছে, সেটাও একটা বিরাট একটা আমাদের দলিল। আমি একটু আপনাকে একটা লিঙ্ক করতে চাই, সেটি হচ্ছে যে এই শিক্ষার্থীদের আন্দোলনের সাথে কিন্তু আমরা শিক্ষকদেরকে দেখেছি, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনটা আমি দেখেছি বেশি ফোকাসড হয়েছে, যেহেতু গণমাধ্যম বেশি ফোকাস করেছে। প্রফেসর ডক্টর আসিফ নজরুল, আমার মনে আছে যে এই বৃষ্টির মধ্যেও কিন্তু তিনি দাঁড়িয়ে তার ছাত্রদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। অনেক শিক্ষক সেখানে ছিলেন, নানা মতের শিক্ষকও কিন্তু সেখানে ছিলেন। আমরা দেখেছি যে আপনারা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছি, আমরা ডক্টর আসিফ নজরুলকে দেখেছি, তিনি কিন্তু অত্যন্ত সাদা সিধে জীবনযাপন করেন। এই যে শিক্ষকদের মধ্যে আপনারা যে আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন, সেই জায়গায় আপনার যারা সহকর্মী শিক্ষক রয়েছে তাদের অবদান, এবং এই শিক্ষার্থীদেরকে আমাদের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী দাদা বললেন যে বীরের মর্যাদা, আপনি বললেন না জাদুঘর তৈরি করার কথা আপনি বলেছেন, এবং সুচিকিৎসার কথা বলেছেন। এই যে শিক্ষকদের ভূমিকাটাকেও কীভাবে দেখবেন? অনেক শিক্ষক নির্গৃহীত হয়েছে, অনেক শিক্ষক প্রমোশন বঞ্চিত হয়েছে, অনেক শিক্ষক তাদের কর্মস্থলে কাজ করতে পারেনি, আপনি কীভাবে দেখছেন? না, সেটা তো সব সেক্টরের মতো এই সেক্টরেও আপনার অনেকে বঞ্চিত হয়েছে, অনেকে নিগৃহীত হয়েছে, সেটা যেরকম সত্য। কিন্তু আমি মনে করি যে শিক্ষকরা একেবারে প্রথম, ছাত্ররা এই আন্দোলনের জন্য কিন্তু আমি ছাত্রদেরকেই সবচেয়ে বেশি ক্রেডিট দিব। এখানে শিক্ষকরা
প্রথম থেকে যে খুব বেশি ভূমিকা পালন করেছে সেটা মনে করি না। শিক্ষকরা আস্তে আস্তে এসছে এবং ছাত্রছাত্রীরা অনেক ক্ষোভ আছে, আমি জানি যে তারা তাদের শিক্ষকদেরকে পাশে পায় নাই, হলে থাকতে হ্যাঁ, তারা সেই এবং সেই জন্যই কিন্তু তারা বলছে যে সমস্ত ভাইস চ্যান্সেলর এবং প্রক্টরকে চলে যেতে হবে, কারণ তারা তাদের যেই একটা সুরক্ষা, যে তাদেরকে যে একটা বিশ্ববিদ্যালয়ে যে নিরাপদ রাখার দায়িত্ব তো কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের, এবং সেইটা তো তারা করতে পারে নাই, এবং সেইটা এবং পরে যারা ধরেন নিজের দায়িত্ববোধের জায়গা থেকে কিন্তু তারা আসছেন সামনে, অনেক শিক্ষকরা এসছেন। যেমন আজকে দাদা নিশ্চয়ই খেয়াল করেছেন, আজকে দেখলাম যে সাধারণ ছাত্রছাত্রীরা যখন হলে উঠছে সেখানে নানা রকম দেশীয় অস্ত্রশস্ত্র, মদের বোতল মুখে উচ্চারণ করতে খুব খারাপ লাগছে, ইয়াবা নানা জিনিস সেখানে তারা বের করেছে। এই যে কিছু কিছু ব্যক্তি যারা এই বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয়করণের সর্বশীর্ষ পর্যায়ে নিয়ে সাধারণ ছাত্রছাত্রীদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, সেটাও কিন্তু আজকে আমরা দেখেছি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবং আপনি দেখেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যদি আপনি কাঠামোটা দেখেন, এইখানে ধরেন এই যে মন্ত্রীপাড়া বলে দলীয় আপনার যে সমস্ত ক্যাডার বাহিনী নেতা তথাকথিত, তারা তো রুম দখল করে রাখে এবং বাকিদেরকে একটা গণরুমের মধ্যে কীরকম করে একটা থাকতে দেয়, এবং এইগুলি কিন্তু কোথাও নাই পৃথিবীতে। যে এই দেশে বিশ্ববিদ্যালয় যে সংস্কারের কথাটা উঠেছে, কিন্তু একেবারে বিশ্ববিদ্যালয়ের সংস্কারটা খুবই জরুরি। এবং এইখানে ধরেন বিশ্ববিদ্যালয় কি একটা মুক্ত বুদ্ধি, এটা তো আইডিয়া, একটা বিরাট আইডিয়া, যেখানে সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান আইডিয়া নিয়ে আলোচনা করা হবে। সেখানে যদি একটা আপনার ধরেন কোনো কিছুই না করা যায়, যেখানে বদ্ধ করে রাখা হয়, সবাই ভয়ে থাকে, তাহলে তো এটা কোনো বিশ্ববিদ্যালয় হলো না। মানে এইটা, এবং সারা দেশেও তাই হয়েছিল, কিন্তু কেউ কথা বলতে পারছিল না, কেউ একটা নিজের মতো কিছু কাজ করতে পারছিল না। ফলে এই দেশে এখন এইটাই একটা সুবর্ণ সুযোগ যে আমরা প্রত্যেকটা জায়গায় একটা সংস্কার, এবং সেই সংস্কার শুধু হার্ডওয়্যার হইতে হবে না, সফটওয়্যার হতে হবে, মানে মনের মধ্যেও সংস্কার তৈরি করতে হবে, ছাত্রছাত্রীদের মননের মধ্যে, চিন্তার মধ্যে, শিক্ষকদের মননে এবং চিন্তায়। এই যে অন্ধ দলবাজি, যেটা অফকোর্স ইউনিভার্সিটির রাজনীতি থাকবে, কিন্তু এই যে দলীয় একটা বাতাবরণে একটা লেজুর বৃত্তি করা, সেইটা বন্ধ করার সময় আসছে এখন। জি, আমি দাদা আপনার কাছে একটু আসি। এই যেহেতু এই শিক্ষার্থীদের প্রতি যে জুলুম নির্যাতন সেটি কথা বলছিলাম, নিশ্চয়ই বুয়েটের সেই শিক্ষার্থীর কথা মনে আছে, একটা ফেসবুক স্ট্যাটাসের কারণের জন্য তাকে কীভাবে হত্যা করা হয়েছে। এবং আজকে খানিক আগে যেটা বলছিলাম যে হলগুলোতে যখন সাধারণ ছাত্ররা উঠেন তখন তারা হলগুলোতে কী পেয়েছে, এই যে এই দায়টা আজকে কারা নেবে, কীভাবে নেবে? এই বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে যে একদম তছনছ করে দেওয়া হলো। না, বিষয়টা দেখেন, এই যে গত 15 বছর ধরে যারা অবৈধভাবে ক্ষমতায় ছিল, এই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা তো প্রশাসনটাকে নষ্ট করেছে, পুলিশ নষ্ট করেছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, এমনকি সেনাবাহিনী আজিজের নেতৃত্ব অনেক অপকর্ম করেছে। বিশ্ববিদ্যালয়ে আপনি গত 15 বছরে যেসব ভিসি নিয়োগ হয়েছে, তারা তো দলদাসের মতো কাজ করেছে। আমরা তো বিশ্ববিদ্যালয়ে পড়ে আসছি, আমাদের সময় যারা ছিল তারা তো অন্তত বাংলাদেশ তো বটেই, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রফেসররা তখন ভিসি হয়েছে। অনেকে তো ভিসি নিতেও চাইতো না, অনেকে অফার করলেও নেয় নাই, এরকম আমরা জানি, শুনেছি। সেই জায়গায় এইসব দলদাসদের দিয়ে চালানোর চেষ্টা করছে। উপাচার্য, মানে যেগুলো প্রশাসনিক দায়িত্ব, সেগুলো একেবারে নিম্ন শ্রেণীর, দুঃখিত আমি, হ্যাঁ, লোকজনদের নিয়ে করা হয়েছে। আপনি বুয়েটে দেখেন, সবাই জানছে যে ঘটনা, আবরারকে যেভাবে হত্যা করা হলো, তিলে তিলে হত্যা করা, হ্যাঁ, যন্ত্রণা দিয়ে দিয়ে হত্যা করা, সারা রাত ব্যাপী হত্যা করা, এগুলো টিচাররা জানে, সবাই জানে, কোনো ব্যবস্থা নিল না। পুলিশকেও খবর দিল, পুলিশও আসলো, নির্বিঘ্নে ছাত্রলীগের ছেলেরা এইসব কাজ করে গেল। তার মধ্যে আবার বকর নামে আরেকটাকে হত্যা করলো। আচ্ছা, সামান্য আপনি দেখেন জগন্নাথ ওখানে বিশ্বজিৎ নামে একটা, হ্যাঁ, কুপিয়ে ছাত্রলীগের ছেলেরা কীভাবে, তো সারা বাংলাদেশেই তো তারা সমস্ত কলেজ ক্যাম্পাস বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বলেন, তাদের হাতে অস্ত্র, হেলমেট তো আছে, তারপরে তারপরে আরও বল্লম, আরও কত কি। হ্যাঁ, আমাদের সময়ে বড় জোর হকি স্টিক ছিল, এখন তো দেখি অন্য সব কাণ্ড কারখানা। আজকে যেটা বললেন না আপনি, ঢাকা কলেজে, এটা হ্যাঁ, পুরা অস্ত্রের এবং এই ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র, পুলিশের পোশাক পর্যন্ত, ওই যে পুলিশরা পরে ডিউটি করার সময়, সেগুলো আজকে তো যেগুলো ব্যবহার হয়েছে, শুধু এই ছাত্রদের এই সময়ে না, গত 15 বছরে তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে। পুলিশদের তো দিয়েছে, পুলিশের সাথে সাপোর্টিং হিসাবে ছাত্রলীগ এই সমস্ত ড্রেস পরে, তারপরে ওই যে গ্যাস রুমের কথা বলছেন, সব বিশ্ববিদ্যালয়তে এগুলোই হয়েছে।
এখানে তো সাধারণ ছাত্রদের তো কোনো অবস্থানই ছিল, আবার জোর জবরদস্তি এদেরকে মিছিলে নিয়ে যেত ছাত্রলীগ, মিছিলে না গেলে তাদের হলে থাকতে দিত না। এবং আপনি সড়ক আন্দোলনের সময় দেখেন কতগুলো কচিকাঁচা ছেলে, স্কুল কলেজের ছেলে মেয়েরা তাদের কীভাবে তাদের পিটালো, এমনকি তাদের বিরুদ্ধে মামলা করেছে, মামলা করে এবং তাদের গার্জিয়ানদের বিরুদ্ধে মামলা, সেই মামলাগুলো এখনও চলমান আছে। সেই ছেলে মেয়েগুলো কোর্টে হাজিরা দেয়, গার্জিয়ানরা কোর্টে হাজিরা দেয়। এগুলো কি রাষ্ট্র আমাদের কোথায় চলে? অথচ উনি বললেন আমি তোমাদের আন্দোলনের সাথে একমত, আমি তোমাদের দাবি মেনে নিলাম। তারপর তিনি সড়ক আইন যেটা করলো ঠিক উল্টাটা। তিনি বলতে কার কথা মনে করছেন? সড়ক আন্দোলনে, নিরাপদ সড়ক আন্দোলনে উনি তো বলেছিলেন। উনি বলতে কার কথা বলছেন? উনি আর কি ফ্যাসিস্ট হাসিনার কথা বলছেন। হ্যাঁ, তো উনি বললো আমি সব দাবি মেনে নিলাম, তোমরা তো ওনাদের তো পিটিয়ে রক্তাক্ত করে তুমি ঘরে পাঠিয়ে দিছো। তারপরে যে আইনটা করলো পুরো একটা আমাদের সাথে মকারি করলো, এটার সাথে সড়ক আন্দোলনের কোনো সম্পর্ক নাই। তো আমরা তো দেখলাম সেই ছেলে মেয়েগুলো এখন বড় হয়েছে, তারা কি সুন্দরভাবে গত 10 দিন ধরে কীভাবে সুন্দরভাবে আমাদের সড়কের নিয়ন্ত্রণ তারা করলো। এবং সবাই তো এটা খুবই প্রশংসিত হয়েছে, গতবারও হলো এবারও হলো। সুতরাং যে সমস্ত ছেলে মেয়েদের প্রতি আপনি অবিচার করেছেন, অন্যায় করেছেন, তাদেরকে রক্তাক্ত করেছেন, আজকে আবার তাদের বিরুদ্ধে আপনি লাঠিয়াল বাহিনী তো দিয়েছেন, পুরা রাষ্ট্রযন্ত্রটাকে ব্যবহার করেছেন। আপনি 1000 লোকে হত্যা করার পরও আপনার রক্ত পিপাসা মিটে নাই। শেষের কয়েক ঘন্টা যে নাটকটা হলো, উনি তো সেনাবাহিনীকে বলল যে তোমরা সব নামাও, তার মানে কি আরও হত্যা করো, 5000 10,000 হত্যা করো, আমার ক্ষমতা চাই। তো আজকে সেনাবাহিনী যদি ভাগ্যের জাতিকে তারা বাঁচিয়ে দিয়েছে, না হলে তো আরও বেশি রক্তপাত করে সেইখান থেকে যেত। তো আমার মনে হয় যে আমরা জাতি হিসাবে 1971 সনে আমাদের বহু রক্ত আমাদেরকে যেটাকে বলি এক সাগর রক্ত, আজকে এই জুলাইয়ের যে বিপ্লব, এখানে তো আমি বলবো যে এইটাও এক সাগর রক্ত আমাদেরকে দিতে হয়েছে একমাত্র হাসিনাকে ক্ষমতার থেকে নামানোর জন্য। সুতরাং আজকে উনি গেছেন ঠিকই আছে, কিন্তু আপনি যেটা বলছেন যে রাষ্ট্র মেরামত বা রাষ্ট্র সংস্কার, এই ব্যাপারে আমাদের খুবই মনোযোগী হওয়া উচিত। কারণ আমরা আগে যে বিগত 53 বছর যে সরকারগুলো এখানে পরিচালিত হয়েছে, রাষ্ট্র শাসন করেছে, আমরা সেই শাসন আর চাই না। জি, নিশ্চয়ই নিশ্চয়ই। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং AK মাজহারুল ইসলাম অধ্যাপক, আপনাকে দুজনকে আমাদের সাথে থাকবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা রাষ্ট্র সংস্কার নিয়ে কথা বলছিলাম, সেই আলোচনা আবারও ফিরে আসবো। যে দুজন অতিথি আমাদের সাথে আছেন তারাই আবার আমাদের পরবর্তী আলোচনাও থাকবেন। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। অতিথি হিসেবে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক AK মাজহারুল ইসলাম রয়েছেন আমাদের সাথে। আমরা রাষ্ট্র সংস্কার নিয়ে কথা বলছিলাম। আমি একটু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনার কাছেই দিয়ে আসবো, পরবর্তীতে আমি আবার আমাদের শ্রদ্ধেয় অধ্যাপকের কাছে যাব। এই যে গণ আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের একটা বিচারের কথা কিন্তু বারবার আসছে। আমরা দেখেছি যে এই বলা হচ্ছে এই বিচার 650 জন হোক, 1000 জন তালিকাও কিন্তু এখনো প্রস্তুত না, ওটা জাতিসংঘ প্রাথমিক তালিকা করেছেন। এখন এই যে বিচার ব্যবস্থাটা আসলে কিভাবে হবে, কি হওয়া দরকার? যেহেতু ছাত্রদের প্রধান বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান দাবি ছিল প্রধানমন্ত্রীকে ছাত্র হত্যার দায় নিয়ে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, যখন তারা 9 দফা দাবি দিয়েছিল। এখন প্রধানমন্ত্রী দেশে নাই, ক্ষমা চাওয়া, বিচার করা, তো এই বিচার না, সেই পটভূমিতে এখন নাই, এর মধ্যে তো অনেক পানি গড়াইয়া গেছে। সুতরাং এখন যেটা হয়েছে যে আমি প্রতিটা হত্যাকাণ্ডের বিচার হতে হবে, সারা বাংলাদেশের। এবং ইতিমধ্যে দেখেছেন মামলা করা শুরু হয়ে গেছে। এটা ভুক্তভোগ্য ফ্যামিলির থেকেও করা যায়, আবার রাষ্ট্রের থেকেও করা যায়। এবং এগুলো যখন রাষ্ট্র এই ব্যাপারে মনোযোগী হবে, তখন তারা ডিসাইড করবে এই মামলাগুলো কিভাবে কোথায় হবে। আবার ভেরি ইন্টারেস্টিং, এর মধ্যে 2টো মামলা কিন্তু ট্রাইব্যুনালে হয়েছে, ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল। তো সেখানেও বলা হচ্ছে যে ওখানে যে অপরাধের ডেফিনেশনটা দেওয়া আছে, সেই ডেফিনেশনের মধ্যেও এই ক্রাইমটা রিসেন্টলি যেটা হলো দেশব্যাপী গণহত্যা, সেটার বিচারও ওখানে হতে পারে। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অপরাধ ট্রাইব্যুনাল। তো এখন কোন মামলাগুলো
অপরাধ ট্রাইব্যুনালে যাব, খুনের মামলার কথা বলছে, হ্যাঁ খুনের মামলার কথা বলছে, সেগুলো হয়তো রাষ্ট্রীয়ভাবে চিন্তাভাবনা করে করবে। আর এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে মামলাগুলো যেন কোনোভাবে হালকা মামলা না হয়। যেমন এখন যে গ্রেপ্তারগুলো হচ্ছে আমাদের কাছে এগুলো হালকা মনে হয়। যেমন নিউ মার্কেটের একটা হকার হত্যাকাণ্ডে দুইজন কুখ্যাত ব্যক্তিকে ধরা হয়েছে, একটা আনিসুল হক আর একটা দরবেশ সাহেবকে। তো এদের তো অপরাধের মাত্রা এত বেশি, সেটা তো মাপাও যাচ্ছে না আর কি। সুতরাং এদেরকে আরও বহুমাত্রিক অপরাধে তাদের মামলা হবে। এবং আজকে দুর্ভাগ্যজনকভাবে প্রধানমন্ত্রী তো পালিয়ে গেছেন তার দলকে ফেলে রেখে, কারো দিকে তাকানো নাই। এখন অন্যরা যারা ছিল তার দোসররা, তারও এখন সব পালিয়ে গেছে। তা এমন কি কর্মকাণ্ড করছে, সবাইকে পালিয়ে যেতে হবে, পালিয়ে বেড়াতে হবে। আমরা ভবিষ্যতে এমন কোনো সরকার চাই না যারা অপরাধ করে বা অপশাসন দিয়ে পালাতে হবে, পালিয়ে বেড়াতে হবে। আমরা এটা বাংলাদেশে আর আসুক, এই ধরনের ঘটনা হোক, এটা খুবই লজ্জাজনক। সুতরাং যে অপরাধগুলো হয়েছে, খুনের অপরাধ এক ধরনের হবে, এবং দুর্নীতি এবং মানুষের প্রতি যে ব্যবহার তারা করেছে অমানবিক, অসম্মানজনক, সম্মানিত মানুষকে পর্যন্ত তারা যেভাবে টানাহেঁচড়া করছে, সুতরাং প্রত্যেকটা অপরাধ তার জুরিসডিকশনের মধ্যে হওয়া উচিত। এবং ধরে ধরে প্রত্যেকটি চিহ্নিত করেই উপযুক্ত বিচারের দরকার হলে সময় নিয়ে করা হোক, তারা ওটার কিছু নাই। আশা করি যে জাল পেতেছে সরকার, আমার কাছে মনে হয়েছে মোটামুটি সবাই ধরা পড়বে আর ধরা পড়বে। জি, আমি আসবো। আমি একটু অধ্যাপক মাজার আপনার কাছে এটা আসি যে আন্দোলনরত শিক্ষার্থীদের যারা নিহত হয়েছেন বেশিরভাগেরই কিন্তু দেখা গিয়েছে আত্মীয় স্বজনরা তাদের ময়নাতদন্ত করা ছাড়া ভয়ে নির্বৃত্তে কিন্তু তারা কবর দিতে বাধ্য হয়েছে। ইভেন অনেকে তার সন্তানকে, তার আপনজনকে কিন্তু তার নিজের যে পারিবারিক অবস্থান গ্রামে বা কোথাও নিয়ে যেতে পারেনি। আমরা দেখেছি কালশীতে, উত্তরায়, বিভিন্ন জায়গায় তারা তাদেরকে দাফন করেছেন। তো আমরা মানবাধিকার কর্মী নূর খানকে দেখেছি, তিনি একটা মন্তব্য করেছেন যে পাখির মতো যুদ্ধক্ষেত্রে যেভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়, সে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এদেরকে হত্যা করা হয়েছে। এখন যে মামলার কথা বলা হলো, ধরে ধরে তাদের শাস্তির ব্যবস্থা করার কথা বলা হলো, তো এই যে বাধ্য হয়ে যারা ময়নাতদন্ত ছাড়া কবর দিয়েছে বা যারা এখনও পর্যন্ত ক্লেম করতে পারেনি, মামলা করতে পারেনি, সেই জায়গায় যেটি নূর খান লিটন বলেছেন পাখির মতো হত্যা করেছেন, আপনি কীভাবে দেখছেন? না, সেটা তো দেখেন, এইখানে একটা এইবার যেটা হয়েছে যে এগুলি আগের আন্দোলনে, এটা আমরা সবসময় যে বলছি জেন জি, মানে জেন জেড, জেনারেশন জেড, তারা তো কিন্তু আর তাদের তো প্রত্যেকের হাতে কিন্তু মোবাইল ফোন আছে, প্রত্যেকটা মোবাইল ফোনে কিন্তু ক্যামেরা আছে, সব স্মার্টফোন জেনারেশন, এবং প্রত্যেকের কাছে বিভিন্ন ধরনের ক্লিপ এবং ভিডিও আছে। এবং সেইটাই একটা আমি মনে করি বিরাট বড় একটা এভিডেন্স যদি সদিচ্ছা থাকে। কারণ আপনারা দেখেছেন যে এই সমস্ত কিন্তু কিছু তো অলরেডি মানে পাবলিক নলেজ, মানে সবাই জেনে গেছে, কিছু হয়তো এখনও জানে না, কিন্তু যদি সত্যিকার সিনসিয়ারিটি থাকে প্রত্যেকটা জিনিস বের করা সম্ভব। আপনারা তো দেখেছি এই যে ট্যাঙ্ক থেকে যে ছেলেটাকে মানে পুলিশে কি একটা দৃশ্য আপনারা দেখেছি, তখন কিন্তু বেঁচে ছিল, সে রিক্সার উপরে পড়ে আছে, নাফিস, এবং সেই প্রত্যেকটা জিনিস কিন্তু মানে এটার একটা ভিজুয়াল এক্সপ্রেশন কিন্তু আছে, একটা রেকর্ড কিন্তু আছে, এবং সেইগুলি কিন্তু সবচেয়ে মূল্যবান দলিল। কিন্তু এখন এইটা আপনি ময়নাতদন্ত হয়েছে কি হয় না, অফকোর্স সেটা একটা ইস্যু, কিন্তু এবং যদি দরকার হয় তদন্তের স্বার্থে সেই লাশ তুলে ময়নাতদন্ত করা হবে এবং সেটার যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, ফরেনসিক টেস্ট আবার করা হবে। এখন তো কত আধুনিক বিষয় আছে, ডিএনএ টেস্ট আছে, ফরেনসিক টেস্ট আছে। আমার বটম লাইন হচ্ছে এখানে যে প্রত্যেকটার বিচার করতে হবে, কারণ একটা প্রাণ, অমূল্য প্রাণ, এবং যাদেরকে আমরা হারিয়েছি, আমাদের একটা জেনারেশনের এই যে এতগুলি তরতাজা প্রাণ আমরা হারিয়েছি, এটা তো মানে এটা ভাবা যায় না। একটা প্রাণের জন্য বলতো না আমাদের মুক্তিযুদ্ধের সময় একটা ফুলকে বাঁচাবো বলেই তো করছি যুদ্ধটা, কতগুলি ফুল আমাদের শেষ হয়ে গেছে। তো সেইটা একটা করতেই হবে। আমি মনে করি যে এই কমিটমেন্টেই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কমিটমেন্ট, যে তাদেরকে প্রত্যেকটা কেস, মানে যেটা যে বৈষম্য বিরোধী বলছে, কোনো বৈষম্য এখানেও করা যাবে না।
এবং এই যে একটা ন্যায় বিচার, এই ধরেন আগের রেজিমের সবচেয়ে বড় প্রবলেম কি ছিল? সবচেয়ে বড় প্রবলেম ছিল কোনো সামাজিক ন্যায় বিচার ছিল না, এখানে ন্যায্যতা বলতে কোনো কিছু ছিল না, এবং যার যা খুশি সেইভাবে করেছে জিনিসগুলি, এবং সেইগুলির জন্য প্রত্যেকটা মানে বাহিনীকে ইত্যাদিকে একেবারে ফ্রাঙ্কেনস্টাইন বানিয়ে ফেলা হয়েছে। তো এখন একটা সুযোগ এসেছে, আমি মনে করি যে একটা সুষ্ঠু তদন্ত করে প্রত্যেকটা কেস এইটার একটা ন্যায় বিচার নিশ্চিত করা। শুধু এই আন্দোলন না, এই যে রেজিমের মধ্যে কত মানুষ যে আপনার এই যে সমস্ত আয়নাঘরটা এগুলি, এই সমস্ত বললে কিন্তু অনেক কথাই বলা যায় আর কি, কার মাথা থেকে আসছে সেটা, তারা তো সারাক্ষণ সেটাকে অস্বীকার করে গেছে, কিন্তু এখন তো আমরা দেখছি সেই সবই সত্যি ছিল আসলে। এবং এই সমস্ত কিছু আপনার মানুষকে একদম না মেরে ফেলে তাকে আগে একেবারে সাক্ষী হিসাবে ব্যবহার করে তারপরে তার শাস্তি করা উচিত হবে। আমি অ্যাডভোকেট শুভজ্যোতি আপনার কাছে আর একটু ফিরে আসি। গত 5 জানুয়ারি যে নির্বাচন, বিতর্কিত নির্বাচন যেটা শুরু হলো, সেই নির্বাচনকালীনের পূর্ববর্তী এবং পরবর্তী সময় কিন্তু দেখেছি, বিশেষ করে পরবর্তী সময়ে দেখেছি যে অনেক মানুষকে হত্যা করা হয়েছে, এবং বিভিন্ন জেলায়, আমি লক্ষ্মীপুর, সাতক্ষীরায় দেখেছি যে সেখানে র্যাব গিয়ে হেলিকপ্টার নিয়ে অ্যাম্বুশ করেছে। তো যারা এরকম হত্যার শিকার হয়েছে, সেই পরিবারগুলো কিন্তু গুমের শিকার তো প্রচুর হয়েছে, সেটা তো আমরা দেখতে পাচ্ছি, তারা তাদের খুঁজে বেড়াচ্ছে, কিন্তু যে হত্যার শিকার যারা হয়েছে তারাও কিন্তু তাদের সেই বিচারটা পায়নি। তারা কি তাদের সেই মামলাকে রিভাইভ করতে পারবে বা করতে পারবে? সেজন্য তো আমরা বলছি যে রেজিমের 15 বছরের পুরো সময়টা যত অপকর্ম হয়েছে, যত অপরাধ করেছে, যত খুন হয়েছে, সব কিছুর বিচার হইতে হবে। এই জন্য আমার মনে হয় একটা কমিশন করা দরকার সরকারের পক্ষ থেকে। হ্যাঁ, জুডিশিয়ারি এনকোয়ারি করুক, তারা অসুবিধা নেই, করে যেমন ধরেন এই অপরাধ খুনের বিষয়টা যেটা, সেটার জন্য একটা কমিশন হতে পারে, দুর্নীতির জন্য একটা কমিশন হতে পারে, সেখান থেকে তারা যাচাই বাছাই করে কোন মামলাটা কোথায় হবে সেখানে পাঠিয়ে দেবে। তা না হলে তো এটা ইন্ডিভিজুয়ালি আপনি যদি ছেড়ে দেন, এটা কিন্তু সম্ভব হবে না। কমিশনের মাধ্যমে 15 বছরের সমস্ত ঘটনা, গুম খুন থেকে শুরু করে আয়নাগরের কথা আপনি বলেছেন, হ্যাঁ, এরকম যে ইলিয়াস আলী, হ্যাঁ, সেও তো গুমের মধ্যে পড়ে গেল আর কি। তো এরকম প্রতিটা ঘটনা একটা কমিশনের কাছে জমা হোক, 15 বছর। এটা আরেকটা ছাত্রগণ বিপ্লবেরটা একটা চ্যাপ্টার আসুক, হ্যাঁ, আর ওইটার জন্য প্রত্যেকটা অফেন্সের আলাদা আলাদা কমিশন করে সেখান থেকে। এটা আমরা এরশাদের সময় দেখেছিলাম। এরশাদ যখন ফল হয়ে গেল তখন হাইকোর্টের একজন বিচারপতিকে দায়িত্ব দিয়েছিল তার ওই সময়ে অপরাধগুলো চিহ্নিত করার জন্য। হ্যাঁ, তিনি কিন্তু চিহ্নিত করেছিলেন এবং করে সেগুলো বিভিন্ন যেখানে যার জুরিসডিকশন সেখানে পাঠিয়ে দেয়। এবং এরশাদের তো ইয়েও হয়েছিল, সাজও হয়েছিল, এবং অনেকেরই হয়েছে। সুতরাং একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে যেন এই বিষয়টা হয় আর কি। আর উনি যেটা বললেন যে এভিডেন্স আছে, ওয়ার্ড ক্রাইম ট্রাইব্যুনালে কিন্তু প্রত্যক্ষ চাক্ষুষ সাক্ষীর দরকার না, ওখানে পত্র পত্রিকা আনুষঙ্গিক সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দিয়েও কিন্তু প্রভিশনটা ওখানে আছে। সুতরাং কিছু কিছু হত্যাকাণ্ডের জন্য আমরা ওখানেও মামলাগুলো হতে পারে আর কি। জি, প্রিয় দর্শক, আমরা আবার একটা বিরতি নিচ্ছি। আমরা কথা বলছি রাষ্ট্র সংস্কার নিয়ে, এবং সেই সংস্কার কিন্তু সর্বক্ষেত্রে হওয়ার জন্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী তার আলোচনায় বললেন, এবং অধ্যাপক A.K. মাজহারুল ইসলামও বললেন। আমরা এই দুই অতিথিকে নিয়ে আবারও আমাদের এই বিরতির পর একই আয়োজনে ফিরে আসবো। আপনারা আমাদের সাথে থাকবার জন্য অনুরোধ রইল। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও স্বাগত জানাচ্ছি। অতিথি হিসেবে রয়েছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অধ্যাপক A.K. মাজহারুল ইসলাম। আমরা কথা বলছিলাম রাষ্ট্র সংস্কার নিয়ে, কিন্তু গত 15 বছরে যে নানা রকম দুর্নীতি, অনিয়ম, স্বৈরাচার, সব কিছুরই কিন্তু একটা কমিশনের মাধ্যমে সেগুলি বিচার করার কথা দাবি তুলেছেন আজকে দুজন অতিথি। আমরা যদি একটু পিছন দিকে যাই, আমি প্রফেসর মাজহার আপনার কাছে যদি একটু আসি, নানা ঘটনার মধ্যে কিন্তু বিডিআর হত্যাকাণ্ডের কথা আমাদের নিশ্চয়ই মনে আছে, এবং সে সময় অনেকগুলি 47 জন বোধহয় অফিসার সে সময় মারা গিয়েছিলেন। তো এই ধরে ধরে কিন্তু অনেকগুলি ঘটনা আছে, যেসব ঘটনাগুলো কিন্তু এক এক করে সেখানে বিচার হওয়া দরকার বলে মনে করা হচ্ছে। এই যে প্রফেসর ডক্টর ইউনূস যিনি বললেন এটি দ্বিতীয় বিপ্লবের সাক্ষী হতে হবে, 5ই আগস্টকে তিনি উল্লেখ করেছেন। আপনারা দুজনেই কিন্তু একই সাথে বললেন একটা জাদুঘর হওয়া দরকার এবং বীরের মর্যাদা দেওয়া দরকার, এবং যারা এখন চিকিৎসাধীন রয়েছেন তাদেরকে উপযুক্ত চিকিৎসা প্রদান করা দরকারের প্রয়োজনে বিদেশ পাঠানোর কথা বলছে। আমরা আলোচনাটা এক শেষ প্রান্তে এসে এই দ্বিতীয় বিপ্লবের সাক্ষী হয়ে কিন্তু আপনিও রয়েছেন, আমিও রয়েছি, সুব্রতদা রয়েছেন। আমরা ভবিষ্যতে কীভাবে মূল্যায়ন করবো এটাকে? ধন্যবাদ। এটা খুবই একটা তাৎপর্যপূর্ণ বিপ্লব হবে পৃথিবীর ইতিহাসে, যে কি করে একটা ছাত্র জনতা
এইরকম একটা স্বৈরশাসককে হটাতে পেরেছে, যেটা অনেকবার অনেক এফোর্ট নিয়েছে বিরোধী দল ইত্যাদি ইত্যাদি, কোনো কিছুই করতে পারে নাই। অথচ স্ফুলিঙ্গের মতো অনেকে তো ওই 4 তারিখে হয়তো বিশ্বাস করে নাই 5 তারিখে এরকম ঘটনা ঘটবে। এবং যেইভাবে আমি দেখেছিলাম যে 4 তারিখ রাতের কথা আমি আপনাকে বলতে পারি, কারণ আমাদের সব পরিবারেই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সন্তানরা আছে কম বেশি, তো আমরা দেখছি তাদের এই তো কেউ তো ঘুমায় নাই, ওই পুরো সপ্তাহে কেউ ঘুমায় নাই কিন্তু। এবং 4 তারিখের কথা আমি আপনাকে বলতে পারি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে 4 তারিখে সারাটা রাত তারা কিন্তু মাদারল্যান্ড অর ডেথ, এই যে এই দেশ স্বাধীন হবে মানে মুক্ত হবে অথবা মৃত্যু, অনেকে বাবা মার কাছ থেকে পরের দিন সকালবেলা ছেলেমেয়েরা বিদায় নিচ্ছে যে আমি নাও ফিরতে পারি। এই যে ডিটারমিনেশন, এবং এইটা শুধু ছাত্রদের পক্ষে সম্ভব, এটা কিন্তু এরকম ঘোর সংসারী লোক একেবারে বিরাট স্বার্থপর লোকের পক্ষে এগুলি সম্ভব না, বিরাট যার ব্যাগেজ আছে তার পক্ষে সম্ভব না, এই ছাত্রদের পক্ষে সম্ভব। তারা আমরা দেখেছি ইতিহাস সেটাই সাক্ষী দিয়েছে। এবং সুতরাং এইরকম যে ছাত্ররা এবং তার সাথে জনতা যুক্ত হয়েছে, এবং ছাত্র বলতে আপনার রেঞ্জটা চিন্তা করেন, সেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি ইন্টারমিডিয়েটের পরীক্ষার সময় দেখেন কত ছাত্রকে মুক্তি দিতে হয়েছিল তখন, এবং তাদের ইন্টারমিডিয়েটের যে মারা গিয়েছে রেসিডেন্সিয়াল মডেলের তারা আন্দোলন যোগ দিয়ে আমি বলেছি আমরা লাস্ট রেখে কিন্তু আমরা পরীক্ষা দিব না, আমার ভাই মরেছে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব না। তার মানে এই সমস্ত ধরনের ছাত্র, অফকোর্স বিশ্ববিদ্যালয়ের ছাত্র শুরু করেছে, কিন্তু পরে সমস্ত ছাত্র যুক্ত হয়েছে, এবং সাধারণ মানুষরাই কী হয়েছে, আপনার রিক্সাওয়ালাদের মিছিল দেখেছেন ইত্যাদি দেখেছেন। তো এইরকম যে একটা ইউনিক অবস্থা তৈরি হয়েছে, এইটা বিরল পৃথিবীতে, এবং এরকম এইটা একটা আমি মনে করি পৃথিবীর দেশে দেশে এইটা একটা কেস হিসেবে পড়ানো হবে, পাঠ্য বইয়ে এটা স্থান পাবে দেশে দেশে, যে এইরকম একটা বিপ্লব সম্ভব। এবং সেইখানে আমি মনে করি যে পরবর্তী প্রজন্ম, এই জন্য আমি মিউজিয়ামের কথা বলছি, যে তাদের থেকে ইন্সপিরেশন নেবে, যে এইরকম একটা আন্দোলন হয়েছিল, আমাদের ছাত্র জনতাই করেছে, এই ইন্সপিরেশন যুগে যুগে থাকবে। সেই অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলল যে এই বিপ্লবের কথা পরবর্তী প্রজন্ম এবং সারা বিশ্বে কিন্তু পড়ানো হতে পারে, পড়ানো হবে সেটা বলল। এবং এই ছাত্র জনতা একেবারে আবার বৃদ্ধ বনিতা থেকে প্রত্যেকেই কিন্তু একটা ঘৃণা লজ্জা বোধ থেকে কিন্তু তারা রাস্তায় নেমেছে। বিশেষ করে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যে শিক্ষার্থীরা রয়েছেন, সেই শিক্ষার্থীরা যেভাবে তাদের যে এই স্লোগানগুলো ছিল, রক্তে আগুন লেগেছে, নানা রকমভাবে এই যে তাদের মধ্যে এই যে নিজেদের মধ্যে নিজেদেরকে আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করবার জন্য যে তারা প্রত্যয় ব্যক্ত করেছিল, সেই দ্বিতীয় বিপ্লবের যে সাক্ষী, সে সাক্ষী না দেখুন, এটা তো আরব দেশে যে আরব বসন্তের কথা আমরা বলছি, সেটার থেকেও এটা কিন্তু একটা ভিন্ন মাত্রা। হ্যাঁ, প্রথমে শুরু হয়েছিল কোটা সংস্কার নিয়ে, তারপরে এটা চলে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই ছাত্র আন্দোলনের কোনো সংগঠিত রূপও ছিল না, তাদের কোনো সংগঠনও নাই। বিশ্ববিদ্যালয় থেকে শুরু হলো, গুটিগত বন্ধুরা মিলে করলো সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে, পরে এটা ধীরে ধীরে সারা বাংলাদেশে ছড়িয়ে গেল। এবং সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা নেমে গেল, এটা কোনোদিনও আমরা দেখিনি। তার সাথে সাথে কলেজ নেমে গেল, স্কুল নেমে গেল, এবং এইবার আন্দোলনে আমাদের মেয়েরা, ছাত্রীরা যেভাবে নেমেছে অসাধারণ। এটা কিন্তু আপনি মুক্তিযুদ্ধের সময়ও এত নারী সমাজ কিন্তু অংশগ্রহণ করে নাই। আমরা তো প্রত্যক্ষভাবে 69-এর গণ আন্দোলনে ছিলাম, কতজনেই বা নেমেছে, আর কয়জন শহীদ হইল, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জোহা স্যার সহ। হ্যাঁ, হয়তো কিছু কিছু ঘটনা, আসাদ, মতিউর ইত্যাদি ইত্যাদি। 52-র ভাষা আন্দোলনও তাই, একমাত্র 71-এর মহান মুক্তিযুদ্ধ, কারণ পাক হানাদার বাহিনী সেভাবে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু আপনি 90-এর আন্দোলনও দেখেন, হ্যাঁ, কয়জন শহীদ হয়েছে আর কিভাবে পার্টিসিপেশনটা কেমন ছিল। গ্রামে গঞ্জে তো তেমন কোনো সারাই ছিল না, এটা শহর কেন্দ্রিক ছিল। কিন্তু এবারকার আন্দোলনটা এটা একেবারে সর্বশ্রেণীর প্রত্যেক ঘরে ঘরে আন্দোলনের বিস্ফোরণ হয়েছে। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, আমার নাতি আছে একটা 6 বছরে, সেও একদিন গিয়ে মিছিল করে আসছে। এটা একটা অভূতপূর্ব জাগরণ আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে। আমি একটা কথা একটু স্মরণ করি এই দুজনকে, সেটা হচ্ছে যে মার্চ ফর ঢাকা যখন ডাক দিই, হ্যাঁ, প্রত্যেকটা আন্দোলন দেখেন কি নাম দিছে, একটা নাম। হ্যাঁ, প্রত্যেকটা আন্দোলনের নাম তারা
কোত্থেকে যে এগুলো আসলো। এবং সরকার কিন্তু দেখা গেল যে এরা একটা ঘোষণা দেয়, তারা পাল্টা ঘোষণা দেয়, আবার এই বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা কিন্তু আরেকটা পাল্টা করতে করতে তারপরে দেখেন এটা তো হওয়ার কথা ছিল 6 তারিখে, হ্যাঁ 5 তারিখে নিয়ে কিভাবে নিয়ে আসলো এটা, এবং কি কারণে আসলো, ওদের সেন্সটা দেখেন। এবং ওরা কিন্তু এটা 36শে জুলাই বলছে, ওরা বলছে জুলাই শেষ হয় নাই, আমাদের মৃত্যু, আমাদের আন্দোলন শেষ হয় নাই, জুলাই তো 31 আর 5 36শে জুলাই, 36 এই জন্য এটাকে জুলাই বিপ্লব বলা হচ্ছে আর কি। তো আমার মনে হয় এটা সারা পৃথিবীর মধ্যে একটা অবিস্মরণীয় ইতিহাস হিসাবে লেখা থাকবে, এবং দেশে বিদেশে এটা উনি বোধহয় কিছুটা লেখা শুরু করেছে, এটা ভবিষ্যতে এটা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হবে। এবং এই জন্য আমরা গর্বিত। আমরা 71 সনে যেমন মহান মুক্তিযুদ্ধকে নিয়ে আমরা গর্ববোধ করি, কিন্তু আমাদের সেই স্বপ্ন বিভিন্ন সরকার সেটা পূরণ করতে পারে নাই। তবে এবার গণবিপ্লবের মধ্য দিয়ে আমাদের যে স্বপ্ন, মুক্তিযুদ্ধ সহ নতুন করে যে স্বপ্নের সৃষ্টি হয়েছে, এবং বিশেষ করে বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস যে বক্তব্যগুলো দিচ্ছে, সারা বিশ্বে ওনার বক্তব্য তরুণ সমাজ যেভাবে গ্রহণ করে, বিভিন্ন রাষ্ট্র গ্রহণ করে, আজকে সেটা যদি ওনার মাতৃভূমির জন্য উনি যদি ওনার হাতে যে কয় মাস বা যে 1 বছর 2 বছর যাই হোক, এই সময়টুকুন যদি উনি আমাদেরকে একটা পথ দেখিয়ে যান বা পথটা উনি প্রশস্ত করে যান, তাহলে আমার মনে হয় আগামী দিনে বাংলাদেশ একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশের যেটা আমরা প্রত্যাশা করি, সেটা অবশ্যই আমরা এবার কামিয়াব হতে পারবো। প্রফেসর মাজার শেষ করতে চাই। জি না, আমি এটাই বলবো যে সংস্কারের কথাই তো আজকের আলোচনা বলে, যে সংস্কারের 3টা বিষয় থাকে। একটা হচ্ছে সংস্কারটা আনতে হয় প্রথমে, তারপরে সংস্কারটা ঘটাতে হয়, প্রক্রিয়াটা শেষ করতে হয়, এবং তারপরে সেই সংস্কারটাকে মনিটর করতে হয়। 3টা পর্যায় আছে। আমি আশা করি যে 3টা পর্যায় এখানে সমাপ্ত হবে, তবেই সংস্কারটা হবে সত্যিকার অর্থে, এবং যেটার মূল ভিত্তিতে থাকবে বৈষম্যহীন একটি সমাজ, এবং একটা মর্যাদার সমাজ, একটা ন্যায়ভিত্তিক সমাজ, সামাজিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এখানে প্রধান, এবং স্বাধীনতা। এই বিষয়গুলিকে সামনে রেখে এই 3 পর্যায়ে সংস্কারটা হলে পরে আমি মনে করি আমাদের এই যে এতগুলি প্রাণ, এতগুলি যে আমাদের রক্ত, সেটা সার্থক হবে। জি দাদা, একটু সময় যেহেতু আছে, শেষ মুহূর্তে কথা বলতে চাই। সেটি হচ্ছে যে এই আজকে দেখেছি যে নরেন্দ্র মোদী সাহেবকে প্রফেসর ডক্টর ইউনূস বলছেন বাংলাদেশে এসে দেখে যান, তাহলে আপনি অনেক কিছু মিস করতে পারেন। আপনি একেবারে শেষ 1 মিনিটে কীভাবে বলতে চান? না, বিষয়টা হচ্ছে নরেন্দ্র মোদী তো তার যে পরিচিতি, সেটা তো কোনো কি বলা যায়, এটা কোনো মানে সৎ পরিচিতি নাই। সুতরাং উনি নিজের দেশেই তো সেই সম্প্রীতিটা তো উনি রক্ষা করতে পারছেন না। তো তার মানে এই নয় যে উনি রক্ষা করতে পারছেন না বলে আমরা রক্ষা করব না, সেটা তো হইতেই পারে না। তো যেহেতু উনি একটা উদ্বেগ প্রকাশ করেছেন তাদের স্বাধীনতা দিবসের বক্তৃতায়, তো আমি তো প্রফেসর ইউনূসকে ধন্যবাদ দিই, উনি 1 মুহূর্ত দেরি করে নাই, উনি সঙ্গে সঙ্গে বলেছে যে দুশ্চিন্তার কোনো কারণ নাই, আমাদের দেশের নাগরিকের নিরাপত্তা এবং কেউ এখানে নিগৃহীত হবে না। আমার খুবই ভালো লেগেছে আর কি। সুতরাং আমি আশাবাদী যে নরেন্দ্র মোদীর যে উৎকণ্ঠা, সেই উৎকণ্ঠা আমাদের বিচলিত হওয়ার কিছু নেই। জি জি, প্রিয় দর্শক, আমরা শেষ করছি, এবং শেষ করার মধ্যে যে আলোচনা, সেটা যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছিল। আমাদের তরুণ প্রজন্মের যে ভবিষ্যৎ প্রজন্মের যে শিক্ষার্থীরা, যে তরুণরা আজকে তাদের রক্ত যে আগুন লাগিয়ে আজকে আমাদের এই দেশকে স্বৈরাচার মুক্ত করলো, সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশকে বাঁচিয়ে রাখবার জন্য কিন্তু আমাদের সকল শ্রেণী পেশার মানুষকে কিন্তু একসাথে কাজ করতে হবে। এক তালে এক লয়ে আমার এই বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়ার জন্য সকলে শপথ গ্রহণ করে কাজ করতে হবে। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ভালো থাকবার প্রত্যাশা করে আজকের মতো এই আয়োজন এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।